ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স, একে আছে সঠিক উত্তর নির্বাচন করো। আয়তে বলেছে নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটি, সেটি হলো কাঁচ। 2 দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 2 গ্রাম জলকে ওই উষ্ণতার জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত ক্যালোরি হবে। তো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে ওই উষ্ণতায় মানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত করতে তাপ লাগে 537 ক্যালোরি। তাহলে 2 গ্রাম জল, তাই 537 গুণ 2 মানে 1074 ক্যালোরি হবে। 537কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6, 1 7 আর 5 দুগুণে 10, তাহলে 1074 ক্যালোরি। 3 দিয়েছে টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয় সেটা কোন গ্যাস, সেটা হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা তোমাদের বইয়ের 93 পৃষ্ঠাতে রয়েছে। এই যে 93 পৃষ্ঠা, এই যে এখানে রয়েছে শুকনো খাবার সোডা টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে রাখা হলো, কোনো বুদবুদ বেরোয় না, কিন্তু অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে জল দেয়া হলে দ্রুত বুদবুদ বেরোতে থাকে। জলের মতো দ্রাবকের অভাবে বিক্রিয়া ঘটতে পারছিল না। আর বুদবুদটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ। 4 দিয়েছে একটি রূপোর হাড়ে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কি ব্যবহৃত হয়। এটাও আছে তোমাদের বইয়ের 117 পাতায় রয়েছে। এই যে রূপোর তৈরি গয়নাতে সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসাবে বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করা হয়। তাহলে Ag হচ্ছে সিলভার, Au হলো সোনা, এটা পটাশিয়াম প্ল্যাটিনাম, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হবে সোনা। তাহলে এটা হবে এই ইউটা হবে অ্যান্সার, অ্যানোড রূপে ব্যবহৃত হয় Au। 2 এর আয়তে দিয়েছে আপেক্ষিক তাপের একক কি। আচ্ছা, আপেক্ষিক তাপ হচ্ছে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। আর এসআইতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। দুয়ে দিয়েছে রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়োর আকারে ব্যবহার করা হয় কেন। এটা তোমাদের বইয়ে 96 পৃষ্ঠায় রয়েছে। এই যে গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, ফলে অনুঘটকের কাজও ঘটে তাড়াতাড়ি। তাই রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটক ব্যবহার করলে তা সূক্ষ্ম গুঁড়ো বা সরু তারজালির আকারে রাখা হয়। তাহলে অ্যান্সার এইটাই, যে যেটা বলেছে যে রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটকের গুঁড়ো ব্যবহার করা হয়, গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, ফলে অনুঘটকের কাজও তাড়াতাড়ি ঘটে, তাই জন্য গুঁড়ো ব্যবহার করা হয়। আচ্ছা, 3 রয়েছে হাইড্রোজেন সালফাইড আর ক্লোরিনের বিক্রিয়ায় 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফার অধক্ষিপ্ত হলো, এই বিক্রিয়া জারক পদার্থ কোনটা। জারক পদার্থ হবে ক্লোরিন। 4 দিয়েছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাসটি মুক্ত হয়, অক্সিজেন। 5 রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে বলা হয় পেন্টোগ্রাফ। 3 আয়তে আছে হিমমিশ্র কাকে বলে, উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ের 35 পৃষ্ঠায় রয়েছে। হিমমিশ্র কাকে বলে, বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা কমে। এই কম উষ্ণতার মিশ্রণ মাছ সংরক্ষণে, ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মানে প্রতি 100 গ্রাম মিশ্রণের মধ্যে 27 গ্রাম নুন মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করা হয় তাকে হিমমিশ্র বলা হয়ে থাকে। 2 দিয়েছে লোহাতে মরচে পড়ার বিক্রিয়াতে জারণ বিজারণ উভয় ঘটে, বুঝিয়ে দাও। এটা তোমাদের বইয়ের 108 পাতায় রয়েছে।
এই যে খোলা বাতাসে পড়ে থাকা লোহা জিনিসে মরচে পড়তে দেখা যায়। খোলা হাওয়া এবং জলের সংস্পর্শে পড়ে থাকতেই লোহার ধীরে ধীরে মরচে ধরে। মরচা হলো জলযুক্ত ফেরিক অক্সাইড, যার সংকেত Fe2O3 NH2O। N মানে জলের অণুর সংখ্যা, যেটা নির্দিষ্ট নয়। মরচে ধরার সময় লোহার জারণ ঘটে। প্রথমে ফেরাস আয়ন Fe2+ এবং পরে আরও জারণ ঘটে ফেরিক আয়ন Fe3+ উৎপন্ন হয়। তাহলে এবং এর সাথে সাথে হয় বিজারণও। তার সঙ্গে বিজারণও ঘটে, শুধু জারণ ঘটে না, বিজারণও ঘটে। বিজারণ হচ্ছে জলের হাইড্রোজেন আয়নের বিজারণে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর অক্সিজেন গ্যাসের বিজারণে জল তৈরি হয়। তিনেতে আছে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? না, পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। আর কেন নয় তার উত্তরটা বইয়ের 113 পাতায় এইটা লিখবে, যে কারণ তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন দিতেই হবে। এবং পারদের ক্ষেত্রে আয়ন দেয় না, পারদ আয়ন দেয় না, তাই পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়, এটি তড়িৎ অবিশ্লেষ্য। এখানে এইসব যৌগরা আছে, তো এইসব যৌগ বলবো না, যেহেতু আমাকে পারদ উল্লেখ করে দিয়েছে। এখানে চিনি, গ্লুকোজ, অ্যালকোহলের কথা বলেছে, তো আমরা এখানে যেহেতু পারদের কথা বলেছে, তো পারদ আয়ন দেয় না, তাই এটি তড়িৎ বিশ্লেষ্য নয় লিখবে, এটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। 4 আয়তে আছে নিম্নলিখিত প্রক্রিয়াগুলোর একটি করে উদাহরণ দাও। একটা হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, এটা তোমাদের বইয়ের 98 পৃষ্ঠায় রয়েছে। তাপগ্রাহী হচ্ছে যাতে তাপটা শোষিত হয়। এই যে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর তাপ শোষিত হয়। এটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন, যেখানে তাপটা শোষিত হয়। 2 আছে বিতে আছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াতে আয়রন আর কপার সালফেটের বিক্রিয়া ফেরাস সালফেট উৎপন্ন হয় আর কপার প্রতিস্থাপিত হয়। এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, এটা বলতে পারো। বা জিঙ্কের সাথে কিউপ্রিক ক্লোরাইডের বিক্রিয়াতে জিঙ্ক ক্লোরাইড আর কপার অধক্ষিপ্ত হয়, এটাও প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, সিতে আছে তাপমোচী, যেখানে তাপ নির্গত হয়। তো এখানে তোমাদের বইতে 3টে দেয়া রয়েছে। একটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড তাপ উৎপন্ন হয়, আর পোড়া চুনা জলের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর তাপ, আর মিথেন গ্যাসের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড জল এবং তাপ উৎপন্ন হয়। তো এর মধ্যে থেকে কার্বন আর অক্সিজেনের দহনটা মনে রাখা সোজা, তো এটা লিখে দেবে। অথবাতে আছে অথবাতে রয়েছে ফেরিক ক্লোরাইডের সাথে স্ট্যানাস ক্লোরাইডের বিক্রিয়াতে ফেরাস ক্লোরাইড এবং স্ট্যানিক ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটি জারণ বিজারণ প্রক্রিয়া ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে বুঝিয়ে দাও। এটা তোমাদের বইয়ের 105 পাতায় রয়েছে। এই যে হলুদ রঙের ফেরিক ক্লোরাইড দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড দ্রবণ যোগ করলে খুব ফিকে সবুজ রঙের ফেরাস ক্লোরাইড দ্রবণ উৎপন্ন হয়, একই সঙ্গে স্ট্যানিক ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিতে শুধু ধনাত্মক আধানযুক্ত আয়নগুলোই আধানের বা চার্জের পরিবর্তন ঘটে, তাই বিক্রিয়াটিকে এইভাবে লেখা যায়। এই বিক্রিয়ায় ফেরিক আয়ন মানে Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়ন Fe2+ পরিণত হয়েছে, অর্থাৎ ফেরিক আয়নের বিজারণ ঘটেছে। তাই এটা হয়েছে। আবার স্ট্যানাস আয়ন Sn2+ দুটো ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানিক আয়ন Sn4+ পরিণত হয়েছে, তাই এই বিক্রিয়ায় স্ট্যানাস আয়নের জারণ ঘটেছে, আর এই বিক্রিয়াটা লিখে দেবে। 2 দিয়েছে মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি করে উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ের 112 পাতাতে রয়েছে। আর ওর সাথে আছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোডে কোন কোন বিক্রিয়া সংঘটিত হয় তা উল্লেখ করো। তাহলে মৃদু তড়িৎবৃত্তি প্রথমে আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর ওর সাথে যেটা আছে সেটা তোমাদের বইয়ের 114 পাতায় রয়েছে। এখান থেকে লিখবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে উপযুক্ত তড়িতার ব্যবহার করে তড়িৎ চালনা করলে সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো যথাক্রমে ক্যাথোডে যাবে সোডিয়াম আয়ন আর অ্যানোডের দিকে যাবে ক্লোরিন আয়ন। তারপর তড়িতারের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে।
এবার ক্যাথোডে ঘটা বিক্রিয়া হচ্ছে। ক্যাথোডে গিয়ে সোডিয়াম আয়নগুলো একটি করে ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়াম ধাতুতে পরিণত হবে, আর অ্যানোডে গিয়ে ক্লোরিন আয়নগুলো একটি করে ইলেকট্রন বর্জন করে প্রথমে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, তারপরে দুটি ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু গঠন করবে। 2-3 আছে বজ্রপাতের সময় তোমার কি কি করা উচিত বলে মনে হয়। আর বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় কি। বজ্রপাতের সময় কি কি করা উচিত বলে মনে হয়, এটা তোমাদের বইয়ের 167 পৃষ্ঠায় রয়েছে। এটার জন্য আছে 2 নাম্বার। তো যদি বাইরে থাকা হয় তাহলে বাইরে থাকলে খোলা গাড়ি, মোটর বাইক, ট্রাক্টর মোটেই নিরাপদ নয়। খোলা মাঠে, উঁচু গাছের কাছে, কোনো খোলা উঁচু জায়গায় বা পার্কের ছাউনি নিচে একেবারেই থাকা যাবে না। বজ্রপাতের মধ্যে ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটে ঠিক নয়। এগুলো এক একটা পয়েন্ট করে দেবে। যদি কোনো কারণে জঙ্গলে গাছপালার মধ্যে থাকতে বাধ্য হতে হয়, অবশ্যই নিচু গাছের আশেপাশে থাকা উচিত, মোটেও উঁচু গাছের ধারে কাছে নয়। আর নিরাপদ জায়গায় পৌঁছতে না পারলে এইভাবে খোলা মাঠের মধ্যে মাথা নিচু করে বসে থাকতে হবে। এটা হচ্ছে বাইরে থাকলে। আর বাড়ির মধ্যে থাকলে বাড়িতে যেসব বিদ্যুৎবাহী তার বা ধাতুর তৈরি পাইপ আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। ল্যান্ডফোন মোটেই ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন নিরাপদ, কিন্তু অন্য প্রান্তে যে কথা বলছে সে হয়তো ল্যান্ডফোন ব্যবহার করছে, সেখানেও বজ্রপাত হচ্ছে, তাই ফোন না ব্যবহার করাই ভালো। বিভিন্ন তড়িৎ যন্ত্র, টেলিভিশন, রেফ্রিজারেটর তড়িৎ সংযোগ খুলে রাখতে হবে। আলো জ্বালিয়ে রাখা যাবে। আর মগ দিয়ে বালতির জল ব্যবহার করা যাবে, কিন্তু পাইপের মাধ্যমে আসা জল খুলে কোনো কাজ করা যাবে না। আর ওর সাথে যেটা আছে যে বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় কি, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয় না, কারণ ঘর্ষণে কেবলমাত্র দুটি ভিন্ন পদার্থের তৈরি বস্তুর ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এটা হলো ফিজিক্যাল সায়েন্স। এবার লাইফ সায়েন্সের প্রশ্নে আসি। একে আছে সঠিক উত্তর নির্বাচন করো। আয়তে বলেছে ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায়, অনুচক্রিকা। 2 দিয়েছে কোনটি রবি ফসল, গম। 2 আছে সংক্ষিপ্ত উত্তর, আয়তে শূন্যস্থান পূরণ। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। 2 আছে এপিয়ারি কি, এটা আছে তোমাদের বইয়ে 221 পৃষ্ঠাতে। লিখবে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটি হলো মধুমক্ষিশালা বা এপিয়ারি। 3 আছে 3 আয়তে বলেছে মিশ্র মাছ চাষের উপযোগিতা কি, এটা তোমাদের বইয়ের 224 পৃষ্ঠাতে রয়েছে। মিশ্র মাছ চাষে হচ্ছে উপকারিতা হলো যে দেশি মাছ, রুই, কাতলা এবং সিলভার কার্প জলের ওপরের স্তরে থাকে। রুই মাছ আর গ্রাস কার্প হচ্ছে মাঝের স্তরে। মৃগেল মাছ আর কমন কার্প জলের নিচের স্তর থেকে খাবার সংগ্রহ করে। তাই এই ধরনের মাছগুলি একসঙ্গে চাষ করলে খাবার ও থাকার জায়গা নিয়ে এদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না, ফলে মাছ তাড়াতাড়ি বাড়ে। এইটা হচ্ছে উপকারিতা। মুরগির একটি টেবিল ব্রিডের উদাহরণ দাও, এটা আছে তোমাদের 25 পৃষ্ঠায়। এই যে টেবিল ব্রিড মানে মাংস উৎপাদনকারী জাত, আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন, এগুলো। তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে। 2 আছে জৈব সার আর অজৈব সারের মধ্যে পার্থক্য লেখো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, 464 পৃষ্ঠায় আছে। জৈব সার হচ্ছে মানুষ দ্বারা উৎপাদিত অজৈব লবণ বা জৈব যৌগ, যা উদ্ভিদের বৃদ্ধি আর ফলনে সহায়ক হয়। অজৈব সার। আর জৈব হচ্ছে প্রধানত প্রাকৃতিকভাবে বিয়োজক দ্বারা উৎপাদিত উদ্ভিদের বৃদ্ধি আর ফলনে সহায়ক বিয়োজিত ও পাচিত জৈব পদার্থ। উদ্ভিদের পুষ্টি উপাদান সমৃদ্ধ হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি। আর জৈব সারে তুলনামূলকভাবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের পরিমাণ কম থাকে। অজৈব সার হিউমাস সংযোজনে কোনো ভূমিকা নেই, আর হিউমাস সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলে সহজে দ্রবীভূত হয় বলে উদ্ভিদ এই সার দ্রুত গ্রহণ করে, আর জৈব সার জলে দ্রবীভূত নয় বলে শস্য উদ্ভিদ ধীরে ধীরে গ্রহণ করে। অজৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট, জৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট নয়। অজৈব সার ফ্যাক্টরিতে উৎপাদিত হয় এবং প্রচুর জ্বালানির প্রয়োজন হয় বলে এই সার খুব দামি আর পরিবেশ দূষণ ঘটায়। জৈব সার প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় বলে এটি সস্তা এবং কখনোই পরিবেশ দূষণ ঘটায় না। ওর সাথে আছে চাষের জমিতে একটি আগাছার নাম লেখো।
চাষের জমিতে একটি আগাছার নাম, এটা তোমাদের বইয়ে 209 পৃষ্ঠায় রয়েছে। এই যে পার্থেনিয়াম, অ্যামারান্থাস, চেনোপোডিয়াম ঘাস, এগুলো হচ্ছে আগাছা। তা যেখানে একটা নাম দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।